বেঙ্গল বুকস প্রেজেন্টস টিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, আজকে আমি ভীষণ রকম আবেগ আপ্লুত হয়ে আছি, কারণ আজকে পর্দা নামছে অমর একুশে বইমেলা 2025-এর এবং শেষবারের মতো আমাদের শেষ পর্বে আপনাদেরকে আমি স্বাগত জানিয়েছি। আমাদের শেষ পর্বের জৌলুস আজকে অনেকটাই বাড়িয়ে দিয়েছেন আমাদের আজকের অতিথি পিয়াস মজিদ, যিনি সমসাময়িক বিষয়কে খুব সুন্দর করে তার কবিতার ঢঙে পাঠকের কাছে উপস্থাপন করেন। চলুন আজকে আমরা পিয়াস মজিদের সাথে আড্ডা দেব পিয়াস মজিদের সাথে, কিন্তু তার লেখা কোনো কবিতার বই নিয়ে নয়, বরং তাকে নিয়ে একটা বই লেখা হয়েছে, তার কবিতা নিয়ে ময়না তদন্ত করা হয়েছে, যার নাম হিমবেহালা কিংবা পিয়াস মজিদের কবিতা। এই বইটা পিয়াস মজিদের কবিতাকে ময়না তদন্ত করে লেখা হয়েছে। এই বিষয়ে তার অভিমত জানবো, বইটা সম্পর্কে তার কেমন ধারণা সেইটা জানবো। চলুন তাহলে তার সাথে আজকে আড্ডা শুরু করা যাক। স্বাগতম পিয়াস মজিদ, কেমন আছেন? স্বাগত, অনেক ধন্যবাদ। কেমন আছেন? আজকে দ্বিতীয়বার আপনি আমার সাথে আড্ডা দিতে বসেছেন। এবং এই আসলেই এই টিভিএস এর আড্ডাটা এতই সবাই পছন্দ করেছে, প্রতিটা পর্বই আমার কাছে মনে হয় যে বইমেলারও জৌলুস, আপনি যেমন বললেন, বইমেলারও জৌলুস বাড়িয়ে দেয় এই ধরনের আলাপন, যে বইকে কেন্দ্র করে কথাবার্তা, আড্ডা। এবং আসলে আমিও আবেগ আপ্লুত যে এক মাস আমরা বইমেলায় ছিলাম, আজ শেষ হয়ে যাচ্ছে বইমেলা। কিন্তু বই কখনো ফুরানো নয়, বই ফুরুবার নয়, বইয়ের অক্ষর সবসময় অনন্ত যৌবনা। সেইটাই বোধহয় প্রমাণ করছে যে আপনাকে নিয়ে লেখা এই বইটা, আপনাকে তো না, আপনার কবিতা নিয়ে লেখা এই বইটা। হিমবেহালা কিংবা পিয়াস মজিদের কবিতা লিখেছেন নিয়াজ মাহমুদ। আপনি কি এই বইটা পড়েছেন? পড়েছি বলতে কি, এই লেখাগুলো যখন বিচ্ছিন্নভাবে পত্রিকায় অনলাইনে বেরিয়েছিল তখন আমি পড়েছি। এবং আপনি যেটা বলেছেন খুব যথার্থ বলেছেন, এই বইটা কি আমাকে নিয়ে নয়, আমার কবিতাকে নিয়ে। যখন প্রকাশক বললেন যে এটা যেহেতু আপনাকে নিয়ে, আপনার একটা জীবনপঞ্জি পেছনে থাকা উচিত, আমি কিন্তু সেটি অনুমোদন দেইনি। আমার কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র আমার কবিতা পড়ে যদি কারোর মনে হয়, আগ্রহ জাগে, সেটাই হচ্ছে জরুরি। তো সেই জন্য এখানে কিন্তু দেখবেন যে আমার কোনো জীবনপঞ্জি এখানে দেয়া নেই, যে টোটালি হচ্ছে কবিতার আলোচনা। আর আমার কাছে মনে হয়েছে যে নৈর্ভিত্তিকভাবে গবেষক যা দেখেন, এবং যেইটা আগের আলাপনেও আমি বলছিলাম যে সমসাময়িক সময়ে মূল্যায়িত হওয়ার মধ্যে একটা আনন্দ আছে। তো সেটা হচ্ছে গিয়ে কেন মৃত্যুর পরেই শুধু আমরা দেখি অনেক হেলাল হাফিজ চলে গেলেন, আপনি জানেন যে আরো অনেকে আমাদের যারা কবিরা চলে গেছেন, যাওয়ার পর আক্ষেপের শেষ নেই, মরণোত্তর সম্মাননা উদযাপন। আমার কাছে মনে হয় যে এটা তো একটা শ্রেষ্ঠ পুরস্কার যে সমসাময়িক কালে একজন গবেষক আমার বই পড়ে বিশ্লেষণ করছেন। তো এই জিনিসটা আমার কাছে একটা সেলিব্রেটিং ব্যাপার, এবং আমার মনে হয় যে সমসাময়িক সমস্ত লেখকের উপরই এটি হওয়া উচিত। হুমায়ুন আজাদ স্যার তো শামসুর রহমানকে নিয়ে এই ধরনের একটা বই লিখেছিলেন, নিঃসঙ্গ শেরপা। আপনাকে নিয়ে সেটা তার মৃত্যুর পরে হয়েছে, তার জীবদ্দশাতেই হয়েছে। আচ্ছা, এবং আপনারও জীবদ্দশায় আপনি এই ধরনের একটা গবেষণা নিজের কবিতা নিয়ে দেখতে পাচ্ছেন। এর বাহিরে কি অন্য কারো আপনার জানা মতে আছে এই ধরনের গবেষণা? হ্যাঁ, আছে। যারা জীবদ্দশায় নিজের লেখা জীবদ্দশায় আছে, অনেকের সম্মাননা গ্রন্থ আছে, সংখ্যা আছে লিটল ম্যাগাজিনে, একক বই কমই আছে। তো আমার মনে হয় যে একক বই, এবং এমন না যে যার উপর লেখা হচ্ছে সে খুব বড় লেখক, তেমন কিন্তু না। কথা হচ্ছে যে তার লেখা কেমন, এখানে কিন্তু কোথাও আমি যেটা পড়েছি, আমি তো এটা থেকে বিযুক্তই থাকার চেষ্টা করেছি, একটা শাই ফিলনেসও আছে যে আমি আমার কাছে মনে হচ্ছে যে ওই বিশ্লেষণটাই আছে, যে পাঠককে সূত্র ধরিয়ে দেয়া। এবং মোহনা সবচেয়ে যেটা ভালো জিনিস, যে বইমেলায় যখন বেঙ্গল বুকসের স্টলে মানুষ রূপকথা রাস্তাঘাট কিনছে, অনেকের সাথে এটাও নিচ্ছে, মানে বিনা প্ররোচনায়, যে এই কবি যারা প্রথম পড়ছে, যে কবিতাটা বোঝার জন্য হয়তো এটা সহায়ক হতে পারে। তো আমার কাছে মনে হয় কোনো বিশ্লেষণধর্মী লেখা দিয়ে আসলে কবিতাকে ব্যাখ্যা করা যায় না। তো কিন্তু তারপরেও মানুষ এগুলোর আবেদন তো থাকে, সেই জায়গা থেকে এই বইটার একটা মূল্য আছে আমার ধরনের। এই বইটা থেকে আপনার কবিতাগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, অর্থ ব্যাখ্যা করা হয়েছে। আমার খুব মজাই লাগলো আপনি যখন ময়না তদন্ত বলছিলেন, আমি আমার ভয় পেয়ে গেলাম, দেখতে হবে আমাকে কিরকম ময়না তদন্ত, শালিক তদন্ত আছে কিনা, বা অন্যান্য তদন্ত, দোয়েল তদন্ত আছে কিনা। বাংলা আমরা ময়না তদন্ত বলি, সেটাও আমার কাছে মনে হচ্ছে কবিতারই বিষয়। ময়না তদন্ত নামে একটা কবিতাই লেখা যায়। আমার কাছে আপনি যেটা জানতে চাইলেন, যে এই বিশ্লেষণ, আমার কাছে মনে হয় যে তার দৃষ্টিতে, নিয়াজ মাহমুদ যিনি গবেষণা করেছেন, তার দৃষ্টিতে বিশ্লেষণ 10টি বইকে কেন্দ্র করে আছে। এর বাইরেও আমার বই আছে, কবিতা আছে। তো সবকিছু গবেষণায় তো একটা সীমা আছে, এক জায়গায় থামতে হয়, শুরু যেমন এক জায়গায় করতে হয়। এটা আসলে সূত্র ধরিয়ে দেয়া, এবং এটার হাত ধরে হয়তো অন্য অনেকে গবেষণা করতে সহায়ক হবে। আমি মনে করি যে আমাদের পূর্ব প্রজন্মের বা আমার সমসাময়িক পরের প্রজন্মে যারা লিখছে, তাদের সবার উপরই সেই রকম কাজ হওয়া উচিত। আমাদের দেশে এই চলটা কিন্তু নাই। বাইরের দেশে আপনি দেখবেন যে যারা লিটারারি কোর্স হয়, তাদেরই কিন্তু থাকে সমসাময়িক লেখকদের উপরে কোর্স থাকে। কিন্তু আমাদের এখানে দেখবেন
ধরেন এক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপরেই শত শত পিএইচডি হচ্ছে। আরে বাবা, তার উপর তো লেখা হয়েছে। আপনি এখন শহীদুল জহিরও শুরু হয়েছে এখন, কিন্তু এখন যারা লিখছে তাদেরকে নিয়ে লেখাও তো জরুরি, কারণ আপনাকে তো জানাতে হবে যে কারা লিখছে, বাংলা ভাষা বা বাংলা কবিতা কোথায় গিয়ে ঠেকেছে। কবিতা না, নাটক, গবেষণা, আপনার ধরেন আমার কথা যেটা ওই দিনও বলছিলাম, সিনেমা নিয়ে, গান নিয়ে যারা লিখছেন তাদের নিয়ে কিন্তু প্রচুর রিভিউ হচ্ছে, লেখা হচ্ছে। হ্যাঁ, সবাই লিখছে, কিন্তু করা হচ্ছে যে শিল্প মাধ্যমের একটা বড় মাধ্যম কবিতা, সেটা নিয়ে কেন কথা হবে না? আর এটা নিয়ে আমার মনে হয় যে উদযাপনের ক্ষেত্রে কোনো যারা আজকেও একজন বলছে যে কবিরা এত প্রচার করছে, কেন প্রচার করবে না? সে তো গিয়ে বিজ্ঞাপন দিচ্ছে না, ইয়ে থেকে। কিন্তু তার সোশ্যাল মিডিয়া, যেমন সারা বিশ্বেই দেখবেন যারা পারফর্মিং আর্টের সবাই কিন্তু কোনো না কোনো ভাবে যারা ফোকলোর নিয়ে কাজ করছে, নৃত্য নিয়ে কাজ করছে, খেলার ইয়েতে আপনি দেখেন সারা দুনিয়া হচ্ছে খেলার ইয়েতে মাতোয়ারা বিজ্ঞাপন দিচ্ছে, কিনে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো তাদের প্রচারণা। মার্কেটিং এর একটা অনেক বড় টার্মই আছে যে প্রচারই প্রসার। তো আমি মনে করি এই ক্ষেত্রে আমার কোনো ছুটমার্গ নেই মোহনা। আমার মনে হয় যে আমাদেরও এই জিনিসটা নিয়ে সচেতন হওয়া উচিত যে কবিতার প্রচার তো করা উচিতই। যে বসন্ত এখন বহমান আছে, বসন্তের পাতায় পাতায় কিন্তু কবিতা লুকানো আছে। তো এই ব্যাপারটার জন্য আমার মনে হয় যে এই ধরনের বইগুলো সহায়তা করতে পারে মানুষকে কবিতার প্রতি আরো ভালোবাসতে উদ্বুদ্ধ করতে। আচ্ছা, কবির কথা যখন চলে আসলো, সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে যে কবি হবেই একদম একটা ঝোলা ব্যাগ নিয়ে, চুলগুলো একটু বড় বড় থাকবে, উদাসীন মনে ঘুরে বেড়াবে। কিন্তু আপনাকে আপাতমস্তক দেখে কিন্তু আমি এমন অ্যাটায়ার আমি কখনো দেখিনি। আপনাকে অনেকবার দেখা হয়েছে আমার, এই অ্যাটায়ারটা দেখিনি। আপনার কি মনে হয় যে কবি হওয়ার জন্য ওই অ্যাটায়ারটা আসলে অনেক বেশি জরুরি? না, খুব ভালো ধরেছেন, কারণ আমি সচেতন থাকি সবসময়। হয়তো সচেতন থাকা উচিত কিনা আমি জানি না, কারণ যে কবির যে ভাবমূর্তি বাংলাদেশে তৈরি আছে, আমাদের দেশে ঝোলা কাঁধে ঘুরে বেড়াবে, দারিদ্রে থাকবে, দারিদ্র থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে মানে আপনার প্রদর্শনের তো কিছু নাই, বা মানে সচেতনভাবে অপরিচ্ছন্ন থাকার তো কিছু নাই। বা তা আমি সবসময় চেষ্টা করি, আমার প্রিয় যারা কবি, সিদ্ধার আমির হকের একটা কথা ছিল যে আমি সবসময় সুটেড বুটেড থাকি, যেন আমার পাঠক এবং বিশেষ করে পাঠিকা তারা আমাকে করুণা করতে না পারে। কিন্তু আবার মহাদেব সাহা করুণা করে চিঠি লেখারও কথা বলেছে। কিন্তু আমার সবসময় যেমন আজকে আমি টি শার্ট পরেছি, আমার এক পাঠকই আমার জন্মদিনে এই টি শার্টটি আমার স্কেচ দিয়ে করেছে, মাহমুদুল ম্যাক্স। তো সে বলেছে ভাইয়া অবশ্যই বইমেলা পড়ে যাবেন। তাই আমি বললাম আরে আমাকে মানুষ বলবে যে ভূত প্রচার করতেছেন, আত্মপ্রচার করছে। আজকে আমার মনে হলো মোহনা যে না, কেন করবো না? কারণ চে গুয়েভারার টি শার্ট নিয়ে যদি আমি ঘুরে বেড়াই, কাফকার টি শার্ট, সেটাও তো আমি পড়ছি, ওয়াই নট? আমার কবিতা বা আমার যদি আমার পাঠক ভালোবেসে বা একজন শিল্পী ভালোবাসে করে প্রচার করতে তো বা প্রদর্শন করতে তো আমার দোষের কিছু নেই। অবশ্যই। তো আমার ওইটা আপনি যেটা বললেন সেটা তো আমার মনে হয় যে সবাই তার, আমি তো প্রথম একটা মানুষ বা আমার বয়সের যে আকাঙ্ক্ষা, সেগুলোর ছাপ তো আমার পোশাক আশাক প্রদর্শন সেগুলোর মধ্যে থাকবে, সেই চেষ্টাটা থাকে। বয়সের ব্যাপারে অনেক সময় করে অনেকে, কালকে একজন বলছে যে আপনি কি ডায়েট মেনটেন করছেন। আমার মনে হয় যে আমি বললাম যে আমি এত অসুস্থতায় আক্রান্ত, তারপরেও কবিতাই আমাকে উজ্জীবিত রাখে এবং সেটার ছাপ হয়তো বসনভূষণেও পড়ে। আপনাকে নিয়ে যে এত বড় একটা বই লেখা হয়েছে, আপনি বারবার আত্মপ্রচার নিয়ে কথা বলছেন, আমার মনে হচ্ছে যে আপনি বোধহয় একটু শুরুতে আত্মপ্রচার বিমুখ ছিলেন, কিন্তু কোনো একটা কারণে আপনার মনে হয়েছে না আত্মপ্রচারটা করা দরকার, হওয়া দরকার। তো সেক্ষেত্রে একজন কবি হিসেবে আপনার প্রচারে এই বইটা কতটুকু ভূমিকা রাখছে? পাঠকদের কথা তো অ্যাঙ্গেল তো আপনার কাছ থেকে আমরা শুনলামই যে পাঠকের জন্য অবশ্যই সহায়ক। একজন কবি হিসেবে আপনার তো এটাও একটা পেশা, তো সেই পেশায় এই বইটা কতটুকু সাহায্য করছে? আমি তো মনে করি এটা কবি জীবনের একটা পর্যায়ে, আমার 4 দশক জীবনের 40 অতিক্রান্ত হলো, তার মনে হয় যে আমারও ফিরে তাকানোর ব্যাপার আছে। এখানে কিন্তু অনেক সীমাবদ্ধতার কথাও লেখা আছে, মানে তিনি কি মনে করছেন। তো আমারও কিন্তু নিজের দিকে ফিরে তাকানোর একটা অবকাশ এই বইটা তৈরি করেছে, সেদিক থেকে তো গুরুত্বপূর্ণ আমার কাছে বটেই। আর অনেকে হয়তো পড়ে বলতে পারে যে তার মতামতটা সঠিক না, তার অন্য মতামত আছে, প্রশ্নটা আসতো আমার একটু পরে, তো সেই মতামতটাও আমার কাছে জরুরি, জানার সুযোগটা হবে। সেজন্যই বললাম যে, আর আত্মপ্রচারের কথা বলেন, আত্মপ্রচারের সাথে আমি বলবো আত্মা প্রচারেরও ব্যাপার আছে, যে আত্মার সাথে একটা সংযোগ। গত বছর আমি যখন ইস্তাম্বুল থেকে কুনিয়ে গেছি রুমির এখানে, ধরেন সেই কত হাজার বছর যাবত এই নৈবাসী বাঁচছে এবং সারা বিশ্ব থেকে রুমি প্রেমীরা সেখানে যাচ্ছে। তা আমার মনে হয় যে সেটা তো বহমান আছে কোনো না কোনো অনুরাগীর দ্বারা। কবিতাও কিন্তু একদম পরম্পরা, অনুরাগীরা সেটা বহমান রাখে, কবিতার চর্চার মধ্য দিয়ে সিলসিলা জারি থাকে, জারি তো রাখতে হবে, আসলে জারি রাখতে হবে। এই যে কবিতার ব্যাখ্যাগুলো এখানে করা হয়েছে, আপনি তো কবি হিসেবে এক চিন্তা থেকে লিখেছেন, তিনি ব্যাখ্যা করেছেন এক চিন্তা থেকে, তো আপনার চিন্তার সাথে কি তার চিন্তাগুলো মিলেছে, বা সবগুলোই কি মিলে যায় নাকি একটু এদিক ওদিক হয়? কখনো কি মনে হয়েছে তার ব্যাখ্যা দেখে যে না এটা তো এমনও হতে পারে, আমি তো এই চিন্তা করে লিখিনি? ভালো বলেছেন। এরকম আমার মনে হয়েছে, আমি মাঝে মাঝে যখন রিভিউগুলো বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে, তো সেখানে আমার এই ব্যাপারটা কিন্তু ঘটেছে যে আমি কি আসলে এরকম ভেবে লিখেছি, ভাবলাম যে গবেষককে বলবো, বলে চিন্তা করলাম যে আমার কোনো অধিকার, আর আমিও তো এমন হয় যে কবিতা যখন মানুষ লিখে সে দশাপ্রাপ্ত, ওই দশাপ্রাপ্ত সময় সে কি ভেবে লিখেছে, যেটা কিন্তু তার পরবর্তীতে যখন সুস্থিত হয় তখন তার মনে থাকে না, তখন যে ব্যাখ্যা, প্রতিটা ব্যাখ্যা আসলে ভুল ব্যাখ্যা বা নতুন ব্যাখ্যা।
কারণ আমরা তো আগে কথা বলছিলাম যে বনলতা সেনের কত ব্যাখ্যা, আকবর আলী খান এক ব্যাখ্যা দিয়েছেন, আপনার আব্দুল মান্নান সৈয়দ এক ব্যাখ্যা দিয়েছেন, ভূপেন্দ্র গুহ এক ব্যাখ্যা, কিন্তু তখন মনে হচ্ছে যে এটা কবিতা লেখার পর লেখক কিন্তু ওটা থেকে মানে কবিতা লেখক সেটা থেকে বিযুক্ত হয়ে যায়। তখন পাঠকেরও স্বাধীনতা, গবেষকেরও স্বাধীনতা, সে কীভাবে ভাবছে। কিন্তু হ্যাঁ, আপনার কথাটা সম্পূর্ণ সঠিক। আমার মনে হয়েছে হ্যাঁ এরকমও তো আমি হয়তো ভাবতে পারতাম, হয়তো ভাবিনি। আমি এই কথাটা এখন যেটা বলবো, এই কথাটা আমি এর আগে অনেকগুলো শোতে বলেছি যে মানুষের জীবনে যেসব ঘটনা ঘটে আপাত দৃষ্টিতে চিন্তা করলে দেখা যাবে একই ঘটনাই সবার জীবনে ঘটছে। একই রকম বিরহ, একই রকম বিচ্ছেদ, একই রকম প্রেম, সংগ্রাম, কষ্ট, অনুভূতিগুলো কিন্তু একই। আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা লিখে অভ্যস্ত না, তারা ওই কবিদের লেখার উপরেই ভর করে বসে থাকি যে কখন আমার মনের কথাটা উনি বলে দেবেন। এই দায়িত্বটা কিন্তু কবিদের উপরে আছে, আমরা সেই আশা করে বসে থাকি। তো আমার মনে হয় যে প্রত্যেক পাঠকেরই ওই অধিকারটুকু আছে যে সে একটা লেখাকে নিজের মতো করে গ্রহণ করবে। সেটা শুধু কবি যেমন ব্যাখ্যা দিতে চাইছে, কবি যেই পরিস্থিতি থেকে লিখছে সেটা কিন্তু তার জীবনে নাও মিলতে পারে। খুবই ঠিক সঠিক কথা বলেছেন, এবং ভাববার মতো একটা কথা যে আমরা যখন রবীন্দ্রনাথের লেখা পড়ি বা জীবনানন্দের বা নজরুল ইসলামের বা ধরেন পৃথিবীব্যাপী সিলভিয়া প্লাথের আমি কবিতা পড়ছিলাম ডাইং ইজ অ্যান আর্ট। সিলভিয়া প্লাথের জীবনটা দেখেন যে সে গ্যাস মাস্কে মুখ গলিয়ে দিচ্ছেন, মানে আপনার টেড হিউজের সাথে তার বিয়ে হচ্ছে, তার বাচ্চারা ছোট ছোট আছে। এখন কত ব্যাখ্যা হচ্ছে সিলভিয়ার কবিতার, কিন্তু সিলভিয়া কিভাবে লিখেছেন, সিলভিয়াকে আমরা নিজের মতন করে উদযাপন করছি। যে সিলভিয়াকে আমি মির্জা গালিবের কথা বললাম সেদিন, যে আমি তো শব্দ নিজেরই ভেঙে যাওয়ার। আমি যখন মির্জা গালিবের সমাধির সামনে গিয়েছি আমার তো মনে হচ্ছে যে আমিও তো ভেঙে যাচ্ছি ভিতরে ভিতরে। বা রুমির কথা যে ঈশ্বর আমাকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে আমি শব্দ ছাড়া তোমার সাথে কথা সংলাপ বিনিময় করতে পারি। তো এই যে আকুতিগুলো, আরতিগুলো, সেগুলো কিন্তু কবি এক অর্থে হয়তো লিখে গেছেন। রুমি, হাফিজ সিরাজি, পৃথিবীব্যাপী কবিরা যে পরম্পরা জারি আছে, তো তার মতন করে পাঠকের কাছে, পাঠকের তো অবশ্যই আপনার কথা মতো এটাই তার অধিকার যে সেটা কিন্তু পাবলিক প্রপার্টিই হয়ে যায়। কবিরা সেখানে কিন্তু সত্য, বইয়ের সত্য থাকতে পারে, বইয়ের সত্য কিন্তু লেখা থাকে আমার নাম, কিন্তু কবিতা ব্যাখ্যার বা অনুভবের সত্য কিন্তু পাঠকের। তাই তো আসলে পিয়াস, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে দ্বিতীয়বার আপনার সাথে আমি আড্ডা দিয়েছি, এটা আমি ভীষণ উপভোগ করেছি। আপনাকে গত পর্বে যখন আপনার সাথে কথা বলছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে বইমেলা নিয়ে প্রত্যাশা কি। আজকে তো আর আমার প্রত্যাশা জিজ্ঞেস করার সুযোগ নেই, আজকে আমি জিজ্ঞেস করব যে সেদিন যেমন প্রত্যাশা জানিয়েছিলেন সেই প্রত্যাশা কি এবারের বইমেলা পূরণ করতে পেরেছে? যদি না করতে পারে, আপনার ভবিষ্যতে কি চাওয়া থাকবে বইমেলা থেকে? আমার একটা জিনিস মনে হয় যে পাঠকের আগ্রহ আছে, যেটা আগেই বললাম যে মুদ্রিত বইয়ের প্রতি আগ্রহ যে মরে যায় নাই, সেটার প্রমাণ এই জীবন্ত বইমেলা। মানুষের কিন্তু আগ্রহ আছে, লোকজনের আনাগোনা সেটা বা বই বিক্রি এটা তো সবসময় ওঠানামা করেই দেশের অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক সব কিছুর উপর। কিন্তু বলবো যে আগ্রহ আছে, কিন্তু এই যে মানুষ ছবি তোলার যে একটা কথা বললাম, যে অনেক মানুষের কাছে এই কথাটা, অভিযোগটা শোনা যাচ্ছে যে বিভিন্ন স্টলে গিয়ে সুন্দর বইয়ের সাথে, বইয়ের সৌন্দর্য তো বহিরঙ্গের অবশ্যই একটা ব্যাপার, বইয়ের যে অন্তর্গত সৌন্দর্য আছে সেটার আস্বাদন কিন্তু পাঠককে পেতে হবে। এইটা একটা মোহনা আমার মনে হচ্ছে যে মহামারীর আকার ধারণ করেছে। আমরা যদি বুক শপগুলোতেও যাই, তারা কিন্তু খুব পজিটিভলি ব্যবস্থা করে দেয় যে বইয়ের পুরনো ধারণা ভেঙে দিচ্ছে যে প্যাকেট খুললেই বই নষ্ট হয়ে যাবে, সে কিন্তু পড়তে দিচ্ছে। তো আমরা সেটা অনেক ক্ষেত্রে কাজে লাগাচ্ছি না, বই হাতে নিয়ে শাড়ি পাঞ্জাবি এগুলোর সাথে ছবি তুলছি। তোলাটা কোনো অন্যায় বিষয় না, কিন্তু অন্য পাঠককে বা ক্রেতাকে বঞ্চিত করা খুবই অন্যায়। এই ঘটনাটা বইমেলায় আমি খুব দেখছি, আমার মনে হয় যে অ্যালার্মিং। সারা পৃথিবীতে কিন্তু এরকম কোথাও এই ঘটনা নেই। তো সবাই কিন্তু যারা অনেক সিনিয়র সিটিজেন, শিশুরা বিরক্ত হচ্ছে, এদিকে আমাদের সবারই সংবেদনশীল হওয়া উচিত। সেটা হলে আমার কাছে মনে হয় যে প্রত্যাশিত বইমেলা সামনে আমরা আরো ভালো দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ পিয়াস, আপনার সাথে আজকে শেষ পর্বে আমি আড্ডা দিয়েছি, আমার ভালো লাগছে। আমি বারবার শেষ পর্ব বলছি কারণ আমি ভীষণ আবেগ আপ্লুত হয়ে আছি। গত 28 দিন আমি 28 জন মানুষকে ইন্টারভিউ করেছি, 28 রকমের গল্প শুনেছি, 28টা বই নিয়ে আলোচনা হয়েছে, প্রকাশনা নিয়ে আলোচনা হয়েছে। তো আপনি তো সমসাময়িক বিষয় নিয়ে অনেক লেখা লেখেন, অনেক কথা বলেন। আপনার কি এই পরিস্থিতি, এই ধরনের কোনো পরিস্থিতি নিয়ে কিছু মনে পড়ে? কোনো লেখা লিখেছেন যে একটা অভ্যাস থেকে আমরা হঠাৎ করে বেরিয়ে যাচ্ছি বা কোথাও হারিয়ে যাওয়ার একটা ভয় তৈরি হয়েছে, এমন কিছু কি মনে আছে? মনে যেটি, তবে একটা কবিতা বলতে পারি আমার নিজের লেখাটি, এই রূপকথা রাস্তাঘাটেই কবিতাটি আছে, অহেতু কবিতাটির নাম। প্রচুর পাঠক পছন্দ করেছে কবিতাটি। তোমার শহরের দিকে হাঁটতে গেলে রাস্তা হয়ে যায় বন, বনের মধ্যে হাঁটতে হয় না, হারিয়ে যেতে হয়। অসংখ্য ধন্যবাদ পিয়াস আপনাকে, ভালো থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী বইমেলায়, নতুন কোনো বই লিখলে বা আপনাকে নিয়ে নতুন কোনো বই আসলে। অবশ্যই আসছে বছর আবার হবে।
দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে এতক্ষণ না, এতদিন আমাদের সাথে ছিলেন। আমরা টানা 28 দিন যাবত বইমেলাতে শো করছি, টানা 28 জন মানুষের সাথে কথা বলেছি, 28 রকম বই নিয়ে কথা হয়েছে, প্রকাশকদের সাথে কথা হয়েছে, যারা বুক রিভিউ করেন তাদের সাথে কথা হয়েছে। আমরা তাদের গল্পগুলো আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি, তারা যেই বইগুলো লিখেছেন সেই বইয়ের গল্পগুলো আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি। আশা করি আমাদের এই চেষ্টাটা সত্যিকার অর্থে আপনাদের কাছে পৌঁছেছে কিনা সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আজকে পুরোপুরি র্যাপ আপ করছি বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে, কিন্তু দেখা হবে নতুন কোনো শো নিয়ে, নতুন কোনো এক সময়ে টিবিএস এর সাথেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।